2 নম্বর নিউমেরিক্যালস। 2 নম্বর, একটি আলোক রশ্মি কাঁচ থেকে জলে যাচ্ছে। মনে কর এইটা হচ্ছে গ্লাস আর উপরে রাখা আছে ওয়াটার। একটা লাইট রে, আলো রশ্মি কাঁচ থেকে জলে যাচ্ছে। এইটা এদিকে গেল। এইটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে আর কোণ, এটা হচ্ছে গ্লাস, এটা ওয়াটার। এবার জলে এবং কাঁচের মধ্যে, জলে বেগ দিয়ে দিয়েছে ভিডব্লিউ দিয়েছে আমাকে 2.25 10⁸8 মিটার পার সেকেন্ড। আর গ্লাসে দিয়েছে 2 × 10⁸8 মিটার পার সেকেন্ড। তাহলে জল থেকে কাঁচে যাচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারি এখানে আইও দিয়ে দিয়েছে, আই কোণটা বলেছে 45 ডিগ্রি। এখন বার করতে হবে আমাকে কত, আর কোণে মান বার করতে বলেছে। তাহলে দেখ, সাইন আই বাই সাইন আর, লাইট গেছে গ্লাস টু ওয়াটার, তাহলে গ্লাসে বেগ বাই ওয়াটারে বেগ, তাহলে সাইন 45 বাই সাইন আর, ভিজি দেওয়া আর ভিডব্লিউ দেওয়া আছে, এখান থেকে তোরা আরটা বের করে নিবি। এবার করে দিচ্ছি 6 নম্বর নিউমেরিক্যালস। একটি জলের আধার আছে, কন্টেনার আছে, এত বেধের একটি জলের স্তর, এটা দেওয়া আছে D1 ভ্যালু দিয়ে দিয়েছে 20 × 10⁻³ মিটার। এত বেধের জলের স্তরের উপর এত বেধের অপর একটি তরল স্তর, মানে তেল আছে ভাব, এইটা বলেছে D2 দিয়েছে 35 × 10⁻³ মিটার। বেধের একটি স্তর ভাসমান আছে পাত্রে, তবে ছোটো একটা মুদ্রা, এখানে একটা কয়েন আছে, স্টার মেরে দিলাম, এটা অবজেক্ট কয়েন। এবার এইটা এর মিউ বলে দিয়েছে, জলের মিউ 4/3, উপরে যে লিকুইডটা আছে μ2 ধরলাম, বলেছে 7/5। এবার উপর থেকে আমি দেখব, তো মনে কর অবজেক্টটা এখানে উঠে যাবে ও ড্যাস্ট, এইটা হবে অ্যাপারেন্ট ডেপথ। এই অ্যাপারেন্ট ডেপথটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা জানি D1/μ1 প্লাস D2/μ2। এবার করে দিচ্ছি 8 নম্বর নিউমেরিক্যালস। দেখো, জলের মিউ দিয়ে দিয়েছে, বলেছে জল সাপেক্ষে কাঁচের সংকট কোণ, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হতে হলে অতি অবশ্যই ডেন্সার থেকে রেয়ারে হতে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হতে হলে অতি অবশ্যই ডেন্সার থেকে কোথায় হতে হবে, রেয়ারে হতে হবে। তাহলে নিশ্চিত আলোকটাকে আমি এমন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ডেন্সারে হবে, এটা মনে কর গ্লাস, এটা হচ্ছে ওয়াটার, তাহলে গ্লাসটা ডেন্সার মিডিয়াম। তো এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল θc, তাহলে ডেফিনেটলি ওই কোণটা হবে কত, 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি সাইন θc ইন্টু কাঁচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 3/2 ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি ইন্টু ওয়াটার কত 4/3। তাহলে সাইন θc ইকুয়ালস টু, ওটা হচ্ছে 4/3 ইন্টু 2/3, মানে 8/9। তাহলে θc ইকুয়ালস টু এখান থেকে বের করে নিবি, ভ্যালুটা দেওয়া আছে এখানে। দেখ, একটা কথা বলি, যদি এখানে কোনো অঙ্কে যদি বলে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল গ্লাসের তোরা বললো 42 ডিগ্রি, এটা এরকম বলা মানে বলবে বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। তখন আমি আগে বলতাম কারো সাপেক্ষে মানে বায়ু থেকে ওখানে যাবে, বায়ু সাপেক্ষে মানে বায়ু থেকে ওই মাধ্যমে যাবে, বায়ু সাপেক্ষে জল মানে এয়ার থেকে জলে যাবে। কিন্তু যখন আমি সংকট কোণের ক্ষেত্রে কিন্তু উল্টো কনসেপ্ট, যদি বলি জলের সংকট কোণ বা কাঁচের সংকট কোণ 42 ডিগ্রি বায়ু সাপেক্ষে, তখন কিন্তু আলো কিন্তু কাঁচ থেকে বায়ুতে যাবে, এটা মাথায় রাখতে হবে। দেখো 9 নম্বর অঙ্কটা দেখ, তাহলে বুঝতে পারবি তোরা। 9 নম্বর অঙ্কে বলেছে যে তরল সাপেক্ষে কাঁচের সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ভ্যালু দিয়েছে
57°20'। এবার ওই কাঁচের মিউ দিয়ে দিয়েছে, মিউ জি কাঁচের দিয়েছে 1.58, আর সি দিয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার লিকুইডের মধ্যে বেগ চেয়েছে, তাহলে VW লিখে কোশ্চেন মার্ক। তাহলে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা আমাকে বলেছে এই কোশ্চেনে, যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলেছে সেটা হচ্ছে বলেছে তরল সাপেক্ষে কাঁচের। তাহলে এখানে কাঁচ থেকে তরলে যাবে, এটা নিশ্চয় গ্লাস ভাব, গ্লাস থেকে এদিকে যাবে। তাহলে এই কোণটা হচ্ছে θc, এটা 90, এটা গ্লাস, এটা ওয়াটার। তাহলে সাইন θc ইন্টু কাঁচের কত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 1.58 ইকুয়ালস টু সাইন 90 কত 1 ইন্টু হচ্ছে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরলাম মিউ ডাব্লু। আবার তুই মিউ ডাব্লু মানে কি লিখতে পারিস? মিউ ডাব্লু মানে অ্যাকচুয়াল মিউ ডাব্লু মানে কি হয়, মিউ ডাব্লু, হ্যাঁ মিউ ডাব্লু মানে হবে এয়ার থেকে ওয়াটারে গেছে, তাহলে মানে এয়ার থেকে ওই লিকুইডে গেছে। আচ্ছা এখানে মনে হয় লিকুইড বলেছে না, তাহলে এটা এল ধর, লিকুইড বলেছে। তাহলে এখানে লিখবি তুই কত, এখানে লিখবি C/VL। তাহলে মানে মিউ এল মানে কি জানি C/VL, তাহলে মিউ এল এ বসিয়ে দিলাম। তাহলে VL ইকুয়ালস টু হচ্ছে C/sin θc ইন্টু 1.58। সি এর ভ্যালু কত 3 × 10⁸ দিয়েছে, সাইন θc দিয়েছে এত। তাহলে সাইন θc করলে যেটা হবে সেই ভ্যালুটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে, দেখ 0.8418 ইন্টু 1.58। এখান থেকে ভিএলটা তোরা বের করে নিবি। এবার দেখো 10 নম্বর নিউমেরিক্যালস। 10 নম্বরে একটা কিউবের বাহুর দৈর্ঘ্য দিয়েছে, মানে ঘনকের লেন্থ অফ সাইড অফ কিউব, ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম এইচ, সে বাহুর দৈর্ঘ্যকে 2.54 10⁻⁻² মিটার, এবং ঘনকটা যে মেটেরিয়ালসে তৈরি তার মিউ দিয়েছে 1.65 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এবার এটা কিউব নিলাম, কিউব বলছে যে একটা এয়ার বাবল আছে ঘনকে কোনো একটা তলের, মানে মনে কর এই একটা যে প্লেন এখানে এয়ার বাবল থাকতে পারে, এই একটা যে প্লেন এর এখানে এয়ার বাবল থাকতে পারে, এই প্লেনেও এয়ার বাবল থাকতে পারে। আমি ধরলাম এই প্লেনটাতে এয়ার বাবল আছে। বলছে উপরে কত ব্যাসার্ধে রাখলে, তো বাইরে থেকে কোনো জায়গাও দেখা যাবে না। দেখ এখানে একটা এয়ার বাবল আছে, উপর থেকে চাইলে আমি দেখতে পাবো না। এই কনসেপ্টটা আমি আগে করেছিলাম, সেটা হচ্ছে মনে কর কিউবের আমি নিচ পোর্শন থেকে দেখাচ্ছি, এখান থেকে যখন কোনো লাইট বেরোবে, এর আগেও আমি বুঝিয়েছিলাম, এবার এদিকে লাইট যাচ্ছে, এদিকে লাইট যাচ্ছে, এই জায়গায় যদি আমি একটা চাকতি ভাসিয়ে দিতে পারি, এই জায়গায় কোনো চাকতি ভাসিয়ে দিতে পারি, এই জায়গাটা কোনো কাঠের চাকতি রেখে দিতে পারি, তাহলে এখান থেকে অ্যাকচুয়াল লাইটগুলো তো এই পাশ দিয়ে যেত, লাইটগুলো এখান থেকে লাইটগুলো তো এই জায়গা থেকে বেরিয়ে যেত লাইটগুলো, কিন্তু এই জায়গায় চাকতি রেখে দিলে আর কোনো লাইট বেরোবে না। তো বলেছে এখানে একটা বাবেল আছে, আমি উপর থেকে চাইলে আমি মানে এমনি বাবেলকে আমি দেখতে পাবো, কিন্তু যে বাবেল তো সব জায়গা থেকে আলো বেরোবে না, পার্টিকুলার একটা এরিয়া দিয়ে আলো বেরোবে বাবেলটা, সেই পার্টিকুলার যে মাছের চোখের মতো ঘটনা হবে। এই পার্টিকুলার এরিয়ায় যদি আমি একটা কাঠের চাকতি রেখে দিতে পারি, তাহলে উপর থেকে আমি দেখতে পাবো না, সেই ডিস্কটার রেডিয়াস বার করতে বলেছে। তাহলে আর বার করার ফর্মুলা কী শিখে এসেছিলাম, h/√μ²-1। এখানে 8টা বার করে নিবি তোরা। এবার করে দিচ্ছি 13 নম্বর নিউমেরিক্যালস। বলছে একটি কাঁচের ব্লকের ভেতরে চলতে চলতে একটা আলোক রশ্মি ব্লকের একটি তলে, এটা গ্লাস, এর ভেতরে কোনো আলোক রশ্মি একটা ব্লকের তলে
এই কাঁচের ভেতর থেকে আলোক রশ্মিটা যাচ্ছে, দিয়ে ব্লকের কোনো একটি তলে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তাহলে আই কোণের মান বলেছে 30 ডিগ্রি। এবার কিছু পরিমাণ আলো এয়ারের মধ্যে রিফ্রাকশান হয়েছে, কিছু অংশ আলো রিফ্লেকশান হয়েছে, প্রতিফলিত হয়ে কাঁচে ফিরে এসছে। এবার প্রতিফলিত প্রতিসিত রশ্মি এদের মাঝখানে কোণ চেয়েছে, মানে এই যে রিফ্রাকশান এর মাঝখানে কোণটা বার করতে বলে। ধরলাম এই কোণটা থিটা, এই কোণ আই মানে এই কোণ আই হবে, আর এই কোণটা আর হবে। তাহলে ছবি থেকে বলা যাচ্ছে আর প্লাস থিটা প্লাস আই 180 ডিগ্রি। তাহলে আই এর মান 30, তাহলে আর প্লাস থিটা ইকুয়ালস টু 180 মাইনাস 30। এবার আলোক রশ্মি এখান থেকে এখানে গেছে, তাহলে আমি লিখতে পারি সাইন আই মানে 30 ডিগ্রি, মিউ বলেছে 1.5, কোথায় এয়ারে গেছে, সাইন আর ইন্টু কত 1, এখান থেকে 8টা বার করবো, 8টা এখানে পুট করে দেবো, থিটাটা পেয়ে যাবো। এখান থেকে 8টা বার করবো, 8টা বার করে পুট করলে থিটাটা পেয়ে যাবে, ওটাই তো বার করতে বলেছে। দেখ 17 বলেছে এটি আণুবীক্ষণিক যন্ত্রকে একটি বস্তুর উপর রেখে ফোকাস করা হলো। মনে কর এখানে একটা অবজেক্ট আছে, আমি এখানে এটাকে দিয়ে ফোকাসিং করছি। ফোকাসিং মানে আগে আমি ভিডিওতে বুঝিয়েছিলাম, দেখবি অনেক সময় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো বস্তুকে আমরা দেখি, পার্টিকুলার ডিস্টেন্সে ভালো দেখা যায়, তার এদিক ওদিক হলে দেখা যায় না, ওই পার্টিকুলার ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাসিং করা। অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকলে তবেই একে ভালো করে দেখতে পাবো, নাহলে পাবো না। এটাকে বলা হয় ফোকাসিং করা, এটাকে ফোকাসিং করা হয়েছে। এবার এর উপর একটা কাঁচের স্ল্যাব রেখে দিয়েছি, সেই স্ল্যাবটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে 1.5, এটা অবজেক্ট। তো ফোকাসিং করার জন্য আচ্ছা এই অবজেক্টে এখানে এই গ্লাস চাপিয়ে দিলে অবজেক্ট এখন উপরে উঠে যাবে, মনে কর ও ড্যাশে উঠে এসছে, তাহলে এ যতটা উপরে উঠলো ঠিক ততটাই, কারণ তুই যখন মাইক্রোস্কোপের সাথে দেখবি, একে তো দেখবি না, কাকে দেখবি, ও ড্যাশকে দেখবি। তাহলে এই যতটা উপরে উঠলো ততটাই ওকে তুলতে হবে। তাহলে এই ও ড্যাশটার ভ্যালু কত, আমরা থিওরিতে বলেছিলাম ডি 1 মাইনাস 1/μ। এবার ও ড্যাশ বলেছে 6 × 10⁻⁻⁴। ডি মানে হচ্ছে রিয়েল ডেপথ থিকনেস, কারণ এটা হচ্ছে ইন্টারফেস সারফেস বিভেদ তল। ডিটা বার করবি 1 মাইনাস 1.5, এখান থেকে ডিটা তোরা বের করে নিবি। এবার দেখ 19 তো তোরা করতে, 19 তো পুরো একদম এর কপি পেস্ট অঙ্ক ছিল। তোর হচ্ছে কার কপি পেস্ট ছিল বলতো? 19 ছিল আমাদের পুরো 4 নম্বর অঙ্কে কপি পেস্ট অঙ্ক, ওখানে বসালে হয়ে যাবে 19। আর 20 তো এই ফর্মুলা, ওই যে d1/μ1 প্লাস d2/μ2 অ্যাপারেন্ট ডেপথ দিয়ে হবে। 21টা আমি করে দিচ্ছি। 21 পরস্পর মেশে না এমন দুটি তলে আলোকরশ্মি আপতিত হলে তার সংকট কোণ বলেছে থিটা সি 64.8 ডিগ্রি। এবার একটি তরলে, এদের মধ্যে কোনো একটা তরলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে, এটা মিউ লিখলাম 1.4, আর আমাদের ভেলোসিটি বলেছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবার বলে দিয়েছে শোন, তরলের দুটো লিকুইডের মধ্যে অপর যে লিকুইডটা আছে তার মধ্যে লিকুইডের মানে ওর মধ্যে ভেলোসিটি বার করতে হবে। এটা বোঝাচ্ছি, দেখ কোন লিকুইড কোথায় আছে আমি জানি না, আমি ধরলাম এখানে 1 নম্বর লিকুইড আছে, এখানে আছে ধরলাম 2 নম্বর লিকুইড, তাহলে এই কোণটা বলা হচ্ছে থিটা সি, তাহলে এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এখান থেকে সাইন থিটা সি ইন্টু μ1, আমি 1 নম্বর লিকুইডকে ধরছি μ1 1.4, তখন ওর আমি আমি জানি না, ধরলাম μ2 ইন্টু কত হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 64.8 ইন্টু 1.4, আর μ2 মানে কত হবে c/v2, তোরা এখান থেকে v2টা বার করে নেবে। এবার শোন, সেকেন্ড ক্ষেত্রে আমি কি করছি, কারণ কোন লিকুইড মিউ যে দিয়েছে
কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1 না 2 আমি জানি না, তাহলে অঙ্কটা আরেকভাবে করতে হবে। আমি ধরেছি এই মিউটা প্রথম লিকুইড ধরেছি, এখন ওই মিউটা সেকেন্ড লিকুইড ধরে করবো, কারণ মিউটা কার সেটা অঙ্কটা পড়ে কিছুতে বোঝা যায়নি আমার। তাহলে সেকেন্ড পার্টে আমি কী করছি দেখ, তখন সাইন থিটা সি ইন্টু, আমি ধরছি এই মিউ আমি জানি না, মিউ 1, তখন ওই মিউটা জানি আমি 1.4 ইন্টু কত হবে সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন থিটা সি মানে কত 64.8, মিউ 1 মানে কত সি বাই ভি 1 ইকুয়ালস টু 1.4, সি দেওয়া আছে, এখান থেকে তোরা ভি 1টা বার করে নিবি। আশা করি তোরা 22-24 হয়তো নিজেরা পারবি, তাও 22-এর জন্য এই ফর্মটা অ্যাপ্লাই করতে হবে, আর ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1, এটা 22-এর জন্য। আর 24-এর জন্য যেটা করতে হবে আরই বার করতে হবে, তার সঙ্গে এরিয়া বার করতে হবে পাই আর স্কোয়ার, তাহলে 22 আর 24 হবে 23, তো আমি অলরেডি করে দিয়েছি। দেখ আজকে এটা পড়াবো, সেটা লেকচার 9, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের নাম আমরা সবাই শুনেছি। অপটিক্যাল ফাইবার সাধারণত ব্যবহার করা হয় আমাদের কমিউনিকেশানে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কমিউনিকেশান, এবং মেডিকেল সায়েন্সেও ব্যবহার করা হয় এটা অপটিক্যাল ফাইবার। তো ওটা কি জিনিস সেটা আমি বলবো, কীভাবে কাজ করে সেটা ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বলবো। দেখ অপটিক্যাল ফাইবারের 3টে পার্ট দিয়ে তৈরি, একটা হচ্ছে কোর, এটা হচ্ছে কোর, এই কোরটা সিলিন্ড্রিক্যাল শেপ, ওর বাইরে কোরের বাইরে একটা ক্ল্যাডিং থাকবে, এটা হচ্ছে ক্ল্যাডিং, ক্ল্যাডিংয়ের বাইরে থাকে জ্যাকেট। জ্যাকেটটা একটা কমন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যেমন এই যে বাড়ির যে তারগুলো, তারের বাইরে আমরা কি দিয়ে দিই, একটা রাবারের একটা ব্যাট কন্ডাক্টর লাগিয়ে দিই, যাতে কপার ওয়্যারটা সহজে নষ্ট না হয়, এটা ব্যবহার করি, সেটাকে জ্যাকেট বলে। তাহলে কি বললাম, 3টে অংশ, কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। তো এখানে কোরের অ্যাবসোলিউটলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 1, আর ক্ল্যাডিংয়ের হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ 2, কিন্তু অতি অবশ্যই আমাদের মিউ 1 গ্রেটার দেন মিউ 2 হতে হবে। কেন হবে সেটা আমি আলোচনা করব। এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 1 গ্রেটার দেন মিউ 2 হতে হবে। এই ছবিটা হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবার কেবল, OFC, অপটিক্যাল ফাইবার কেবল। তো কি করে কাজ করে দেখ না, এই অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা আলো পাঠাতে পারি, কিন্তু আমরা জানি আলো সাধারণত সোজা পথে যায়, বাঁকা পথে যায় না, কিন্তু এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোকে আমরা বাঁকা পথে পাঠাতে পারি। তো দেখো আমি এইটাকে বলেছি ক্লাইডিং, এইটা মাঝখানে যেটা আছে, এই মাঝখানটা হচ্ছে কোর, তাই বলেছি এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 1, এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 2, আর এইটা থাকবে অ্যাক্সিস, এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে জ্যাকেট, এর বাইরে। এই কোরটাও একটা সিলিন্ড্রিক্যাল শেপ, ক্লাইডিংও সিলিন্ড্রিক্যাল শেপ, মানে একটা সিলিন্ডারের পর একটা সিলিন্ডার চাপানো আছে, আবার এটাও সিলিন্ড্রিক্যাল শেপ, জ্যাকেটও সিলিন্ড্রিক্যাল শেপ, মানে জ্যাকেটটাকে ক্লাইডিংয়ের উপর চাপানো আছে। তো এখানে কি হয় যে আলোটাকে প্রথমে আমি পাঠাবো, ধর মনে কর একটা রেকে পাঠালাম, রিফ্র্যাকশন হবে, এয়ার থেকে আমি করে পাঠিয়েছি। এবার এই জায়গাটা কি করা হবে না, এইটা হচ্ছে মিউ 1 গ্রেটার দেন বলেছি, মানে ডেন্সার মিডিয়াম, ঘন মাধ্যম, আর এইটা কি বলেছি মিউ 2 রেয়ার মিডিয়াম। তাহলে এখান থেকে এখানে যাবে যখন, ডেন্সার থেকে রেয়ারে যাবে, তা ডেন্সার থেকে রেয়ারে যাওয়ার সময় যদি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যদি গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে যায়, তাহলে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে TIR। তাহলে এখানে কি হবে TIR, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আবার এখানে ইন্টার রিফ্লেকশন হবে, আবার এখানে ইন্টার রিফ্লেকশন হবে, আবার ইন্টার রিফ্লেকশন করতে করতে এক জায়গা থেকে ইনফরমেশন আরেক জায়গায় চলে যাবে। যদি এরকম কেবিলটাকে এরকম বাঁকা দেখাতাম, যদি কেবিলটাকে বাঁকা দেখাতাম, তাহলে এখানে লাইট ফেললাম, টোটাল ইন্টার রিফ্লেকশন হলো, এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এদিকে দেখ
আমরা তো যদি কোনো এখানে অবজেক্ট থাকে আমি তো এখানে বসেও দেখতে পাচ্ছি, তাহলে লাইট তো বাঁকা পথেও যেতে পারছে। হ্যাঁ, বাঁকা পথে তখনই যাবে যেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটিয়ে যাবে। এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটানোর পেছনে আরেকটা লজিকও আছে। লজিকটা কি, যে সিগন্যালটা পাঠাবো তার পুরো 100% পাঠালে প্রায় 100%ই তারা কি রিফ্লেক্ট করে দিচ্ছে, অর্থাৎ সিগন্যালটা সহজে অ্যাবজর্ব হবে না। মানে এখানে যে পরিমাণ সিগন্যাল পাঠাবো এখানে প্রায় সেম ইন্টেন্সিটির সিগন্যাল গিয়ে পৌঁছাবে, মানে সিগন্যালটা প্রায় অক্ষত থাকবে। এইটা হচ্ছে একটা অপটিক্যাল ফাইবারের মেন হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। এবং এটা দিয়ে এই যে আমরা কমিউনিকেট করছি, মানে সিগন্যালটা পাঠাচ্ছি আর এক জায়গায় সিগন্যাল রিসিভ করছে, একটা সিগন্যাল পাঠাচ্ছে একটা সিগন্যাল রিসিভ করছে, সেটা কিন্তু যে সিগন্যালটা পাঠাচ্ছি সেটা লাইটের ভেলোসিটিতে পাঠাচ্ছি। মানে এই সিগন্যালগুলো দেওয়া হয় এলইডি আকারে, লাইট এমিটিং ডায়োড এলইডি, সেই সিগন্যালটা দেবে। সেই সিগন্যালটা আমরা মোবাইলে কাজ করছি, কম্পিউটারে কাজ করছি, কম্পিউটার হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল, সেই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে করবে, করে সেটা কি করবে না এলইডি আকারে আমাকে তারের মধ্যে ছুড়ে দেবে। তাহলে এই যে যখন যাবে এর ভেলোসিটিটা কিন্তু লাইটের ভেলোসিটির সমান বেগে যাবে। তাহলে তুমি ভাবো কোনো সিগন্যাল যদি লাইটের ভেলোসিটির সমান বেগে যায় তার তো খুব স্পিড তো খুব হাই হবে, খুব স্পিড তো খুব হাই হবে। তাহলে এইভাবে যদি আমি সিগন্যাল পাঠাতে পারি যে সিগন্যালটা ভেলোসিটি কি হবে লাইটের ভেলোসিটির সঙ্গে কি হচ্ছে ইকুয়াল হচ্ছে, আর লাইটের ভেলোসিটি যদি ইকুয়াল হয় তার স্পিডটা কি হবে অনেক বেশি হবে। এমনি কপার ওয়্যারের মধ্যে নর্মাল যে কপার ওয়্যার বাড়িতে যে তারগুলো আছে বা যে ইন্টারনেটে যে কপার ওয়্যারগুলো ব্যবহার করা হয়, ইন্টারনেটে কপার ওয়্যার ব্যবহার করা হয়, আবার এটাও ইন্টারনেটে ব্যবহার করা হয়। কিন্তু কপার ওয়্যারে এক জায়গা থেকে সিগন্যাল পাঠালে অন্য জায়গায় যাবে, কে নিয়ে যাচ্ছে ইলেকট্রনগুলো সিগন্যালগুলো ক্যারি করছে, তার ভেলোসিটি তো লাইটের ভেলোসিটি হচ্ছে অনেক 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 কম। তাহলে এখান দিয়ে কোনো সিগন্যাল যদি পাঠাই সেটা খুব স্লো যাবে, কিন্তু এই অপটিক্যাল ওয়্যার যদি ব্যবহার করি সিগন্যালটা কি হবে খুব ফাস্ট যাবে। এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল বিষয়। তাহলে তিনটে অংশ, জ্যাকেট, ক্ল্যাডিং আর কোর, যেখানে অতি অবশ্যই কোরের রিফ্র্যাক্টিং ইন্ডেক্স μ1 μ2 হতে হবে। তো এবার দেখ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এইটাকে ব্যবহার করে আলোকে আমরা বক্র পথে চালিত করতে পারি। এটা ব্যবহার করা হয় কমিউনিকেশন ছাড়া, আরেকটা হচ্ছে মেডিকেল সায়েন্সে ব্যবহার করা হয়। সেটা কিরকম দেখবি অনেকের বাড়িতে বাবা মা বা তোদেরও কারো এন্ডোস্কোপি করানো হয়েছে। এন্ডোস্কোপিতে কি ব্যবহার করা হয় না মুখ দিয়ে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয়, পাইপটা ঢুকিয়ে স্টমাকে পাঠিয়ে দেওয়া হয়, এরকম করে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয়, সামনে একটা ক্যামেরা লাগানো থাকে, লাইট ফেলা হয়। ধর আমি এই একটা কোনো একটা অবজেক্ট আছে দেখবো, এই লাইটটা পড়ে দিয়ে রিফ্লেক্ট করে আলোকে ইন্টারনাল রিফ্লেকশন ঘটিয়ে 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 বাঁকা পথে নিয়ে আসা হয়, দিয়ে মোবাইলের সাহায্যে মানে মোবাইল বলছি আমাদের কম্পিউটারের সাহায্যে এই ইমেজটা ক্যাপচার করে নেওয়া হয়, দেখা হয় যে স্টমাকের ভিতরে বা কোনো অংশে কোনো প্রবলেম হয়েছে কিনা। তাহলে এই এন্ডোস্কোপি করতে কিন্তু এটা কিন্তু প্রচলিত, সবাই জানিস এটা ব্যবহার করা হয় এন্ডোস্কোপি করতে কিন্তু। অর্থাৎ এন্ডোস্কোপিতে পাইপটা মুখ দিয়ে ঢোকানো হলো, স্টোমাকে গেল, গিয়ে বাঁকা পথে যাচ্ছিল, লাইটটা ওখান থেকে ফেললাম, বাঁকা পথে টোটাল ইন্টার রিফ্লেকশনের সাহায্যে বাইরে বেরিয়ে এলো, সেইটাকে আমরা আরও কিছু ডিভাইস লাগিয়ে কম্পিউটারের সাহায্যে যে ছবিটা ক্যাপচারিং করে আমরা দেখে নিই কী প্রবলেম হয়েছে না হয়েছে। তাহলে অপটিক্যাল ফাইবারে আমাদের মূলত যেটা কোর বা ক্লাইডিং বললাম, একটা কোর বলেছিলাম, ওটা হচ্ছে সিলিকা গ্লাস দিয়ে তৈরি করা হয় বা প্লাস্টিক সিলিকার মিশ্রণে তৈরি করা হয়। আর ক্লাইডিংয়েও আমার তৈরি করা হয় প্লাস্টিক বা সিলিকা। তবে দুটো মেটেরিয়ালস দেখ, সমস্ত গ্লাসের যত গ্লাস দেখছি সমস্ত গ্লাসে যে মিউর মান সমান তা কিন্তু বলা যায় না। আমার চশমার কাঁচ ওর মিউর ভ্যালু যা হবে, আমার চশমার কাঁচ আছে ওর মিউর ভ্যালু যা হবে, কিন্তু দেখা গেল গাড়ির কাছে মিউর ভ্যালু তো এক হবে না, সবার মিউরগুলো কি আলাদা থাকবে। অর্থাৎ এই যে কোর বা ক্লাইডিংয়ের সময় যেটা বললাম না যে এই কোরের যে মিউর ভ্যালু এটা অনেকটা বেশি, ক্লাইডিংটা অনেক কম। তাহলে এও তৈরি করা হবে সিলিকা গ্লাস, এও তৈরি করা হবে সিলিকা গ্লাস, কিন্তু এখানে আরও কিছু কেমিক্যালি কিছু মিশিয়ে দেওয়া হবে, ডেন্সিটি ডিফারেন্স করে মিউয়ের ভ্যালুটাকে চেঞ্জ করে দেওয়া হবে, মানে এর মিউয়ের মান চেঞ্জ করে দেওয়া হবে। এখানে μ1 > μ2,
কিন্তু দুজনে কিন্তু একেও সিলিকা গ্লাস এও সিলিকা গ্লাস দিয়ে তৈরি করা হয়, বা প্লাস্টিক বা সিলিকা গ্লাস প্লাস্টিক মিশ্রণে তৈরি করা যেতে পারে। সিলিকা গ্লাস হতে পারে, আবার প্লাস্টিক হতে পারে, বা দুটোর মিশ্রণে তৈরি করা যেতে পারে। একেও তৈরি করা যায়, একেও তৈরি করা যাচ্ছে। কিন্তু কি করা হয়, এখানে কিছু কেমিক্যালি মানে ক্লাইডিংয়ে কিছু কেমিক্যালি আর কিছু চেঞ্জ করে মিউর মানটা চেঞ্জ করে দেওয়া হয়। কারণ মিউর মান সেম রাখা হবে না, কারণ মেন ফান্ডামেন্টাল বিষয় কি হচ্ছে, টোটাল ইন্টার রিফ্লেকশন হতে হবে। আর টোটাল ইন্টার রিফ্লেকশন হতে গেলে লাইটকে অতি অবশ্যই ডেন্সার থেকে রেয়ারে যেতে হবে। তাই সে যদি না করতে পারে তাহলে হবে না। তার জন্য কিন্তু দুজনেই তৈরি করা হবে সেম ম্যাটেরিয়ালস, কিন্তু একে কেমিক্যালি কিছু চেঞ্জ করে দিয়ে ও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি করা হয়, কমিয়ে দেওয়া হয়, যাতে এটা কাজ করতে সুবিধা হয়। তো এখন আমি দেখবো আমরা যে অপটিক্যাল ফাইবার ব্যবহারে কি অ্যাডভান্টেজ আছে। কপার ওয়্যার না ব্যবহার করে অপটিক্যাল ফাইবার ব্যবহার করবো কেন, তার অ্যাডভান্টেজ কি দেখবো, তার ডিসঅ্যাডভান্টেজ কি আছে সেটা আমরা দেখবো, তাই না? তো আমি দেখাচ্ছি, দেখ তোরা সবাই দেখো। ফার্স্ট পয়েন্টটা দেখ, এটা তৈরি করা হবে সিলিকা গ্লাস বা প্লাস্টিক বা মিক্সার ও বোথ, মানে অপটিক্যাল ফাইবার। এটা হচ্ছে ওএফসি অপটিক্যাল ফাইবার কেবিল। তাহলে অপটিক্যাল ফাইবার কেবিল আমাদের তৈরি করা হবে সিলিকা গ্লাস বা প্লাস্টিক বা দুটো মিশ্রণে তৈরি করা হয়। আর কপার ওয়্যার কিভাবে তৈরি করা হয় না, কপার ওয়্যার মানে একটা গুড কন্ডাক্টর। কপার ওয়্যার নর্মালি গুড কন্ডাক্টর। তাহলে দুটোর মধ্যে পার্থক্য এসে গেল। যদি ডিফারেন্স আসে তাহলে আমি বলে দেবো যে কপার ওয়্যার তৈরি করা হবে আমাদের কোনো গুড কন্ডাক্টর ব্যবহার করে, আর আমাদের অপটিক্যাল ফাইবার তৈরি করা হবে আমাদের সিলিকা গ্লাস বা প্লাস্টিক বা দুটো সংমিশ্রণে তৈরি। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখান দিয়ে সিগন্যালটা যায়, দেখ এলইডি বা অপটিক্যাল ফর্ম। যে সিগন্যালটা যাবে এখানে বলে দিয়েছি এলইডি বা অপটিক্যাল ফর্মের সিগন্যালটা যাবে। এলইডি মানে লাইট এমিটিং ডায়োড, আর অপটিক্যাল ফর্ম তো কপার ওয়্যারে যে সিগন্যাল যাবে সেটা ইলেকট্রিক্যাল ফর্ম। তাহলে 1 নম্বর পার্থক্য পেয়ে গেছি আমরা, যে কপার ওয়্যারকে আমাদের তৈরি করা হবে গুড কন্ডাক্টর দিয়ে, আর অপটিক্যাল ফাইবারকে তৈরি করা হবে সিলিকা গ্লাস বা প্লাস্টিক বা উভয়ের মিশ্রণে তৈরি করা হবে। এগুলো খাতায় নোট ডাউন করবে তোরা অতি অবশ্যই। 2 নম্বর পেলাম যে আমাদের অপটিক্যাল ফাইবারের মধ্যে সিগন্যালটা পাঠানো হবে সেই সিগন্যালটা হচ্ছে এলইডি বা অপটিক্যাল ফর্মে পাঠানো হবে, কিন্তু কপার ওয়্যারের মধ্যে সিগন্যালটা পাঠানো সেটা ইলেকট্রিক্যাল ফর্মে পাঠানো হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর দেখ, কমিউনিকেশন স্পিড ইজ হাই। এখানে কমিউনিকেশন স্পিডটা কিন্তু খুব বেশি। এই যে লিখে দিচ্ছি কমিউনিকেশন স্পিড ভেরি হাই, মানে আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইটের সাহায্যে কিন্তু আমরা সিগন্যালটা পাঠাই, মানে সিগন্যালটা লাইটের ভেলোসিটি সমান বেগে যায়, তাহলে সিগন্যালটা খুব ফাস্ট হবে। কিন্তু কপার ওয়্যারের মধ্যে সিগন্যালটা পাঠাবো সেটা কিন্তু ইলেকট্রন সেই সিগন্যালটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করে নিয়ে যাবে। তো ইলেকট্রনের বেগ তো আলোকের বেগের চেয়ে তো অনেক কম, তাহলে নিশ্চয়ই এখানে আমি বলতে পারি কপার ওয়্যারের মধ্যে আমাদের স্পিডটা কিন্তু অনেকটা স্লো সিগন্যালের, কিন্তু অপটিক্যাল ফাইবারের মধ্যে স্পিডটা কিন্তু অনেকটা বেশি। তারপর দেখ এবার হচ্ছে ব্যান্ডউইথ হাই। এই ব্যান্ডউইথ জিনিসটা কি জিনিস দেখ, ব্যান্ডউইথ দেখ আমার শরীরে একটা ব্যান্ডউইথ আছে, আমার শরীরে একটা ব্যান্ডউইথ। শরীরে একটা ব্যান্ডউইথ কিরকম জিনিস, আমি মিনিমাম একটা খাবার খেতে পারি, ম্যাক্সিমাম একটা খাবার খেতে পারি। ওর কম দিলে আমার শরীর টিকবে না, ওর আবার বেশি দিলেও শরীর টিকবে না। ওই মিনিমাম আর ম্যাক্সিমামটাকে এই যে রেঞ্জটাকে বলা হয় ব্যান্ডউইথ। সমস্ত জিনিসের একটা ব্যান্ডউইথ আছে। যেরকম আমি ধরো একটা অ্যামমিটার, একটা অ্যামমিটার তার একটা ব্যান্ডউইথ আছে। তা অ্যামমিটারে দেখবি অনেক সময় পার্ট 0 থেকে 5 অ্যাম্পিয়ার, মানে মিনিমামটা 0 ম্যাক্সিমামটা 5, ওটা হচ্ছে তার ব্যান্ডউইথ বলা হয়। ওটাই কি বলা হয়, তার ব্যান্ডউইথ বলা হয়। তো আমরা যখনই কোনো সিগন্যালটা ট্রান্সমিট করি তার একটা ব্যান্ডউইথ থাকে। তো মনে করো সেই সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 0 থেকে 100 বা 1 থেকে 100, মানে 1 গেলে কাজ করবে, 1 এর নিচে গেলে কোনো কাজ করবে না, আবার 100 তে গেলে কাজ করবে, 1 উপরে গেলে কাজ করবে না। এই যে 0 থেকে 100 এটা হচ্ছে ব্যান্ডউইথ বলা হয়। তো অপটিক্যাল ফাইবারের মধ্যে এর ব্যান্ডউইথ 4 নম্বর পয়েন্ট লেখা আছে, অপটিক্যাল ফাইবারের মধ্যে ব্যান্ডউইথ খুব হাই। ব্যান্ডউইথ হাই মানে যে মেসেজ সিগন্যালটা আমি পাঠাবো সেই সিগন্যালটার লোয়েস্ট এবং হাইয়েস্ট রেঞ্জটা সেটা অনেক বেশি হবে, তার রেঞ্জটা কি হবে, অনেকটা বেশি হবে। কিন্তু কপার ওয়্যারের মধ্যে সিগন্যালটা পাঠাবো সেটা কিন্তু যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, যে সিগন্যালটা একটা সিগন্যাল মানে একটা কম্পাঙ্ক, একটা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কি হবে কপার ওয়্যারের ক্ষেত্রে অনেকটা কম হবে, কিন্তু এর ক্ষেত্রে অনেকটা বেশি হবে। তাহলে এই কপার ওয়্যারের মধ্যে অপটিক্যাল ফাইবারের মধ্যে এর ব্যান্ডউইথটা কি হবে, অনেক বেশি।
অর্থাৎ যে সিগন্যালটাকে আমি পাঠাবো সিগন্যালটা ব্যান্ডউইথ কি হবে, বেশি হবে। লং ডিউরেশন ব্যাপারটা কিরকম, দেখ কপার ওয়্যার ধরো মনে কর আমাদের কারেন্ট তৈরি হচ্ছে ডিবিসি তে, সুন্দরবনে কারেন্ট পাঠাচ্ছি, কিভাবে পাঠাচ্ছি, কপার ওয়্যারের মাধ্যমে পাঠাচ্ছি। কপার ওয়্যারের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে যখন কারেন্টটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে ওই রেজিস্ট্যান্সের জন্য জুল এফেক্টে তাপ তৈরি হয়ে মানে এনার্জি লস করবে। অর্থাৎ ডিবিসি তে তুমি 100% এনার্জি ঢুকিয়ে দিই, দেখা গেল সুন্দরবনে গিয়ে যেটা পৌঁছবে সেটা 100% পৌঁছয় না, তার চেয়ে অনেক কম পৌঁছবে। কিন্তু যদি অপটিক্যাল ফাইবারের মধ্যে আমি কমিউনিকেট করি, অপটিক্যাল ফাইবারে কিন্তু রেজিস্ট্যান্স নেই বললেই চলে, রেজিস্ট্যান্স পুরো নেই। আর রেজিস্ট্যান্স নেই মানে সিগন্যালে কোনো লস হবে না, যে আমি সিগন্যালটা পাঠাবো সেম সিগন্যাল ওখানে, কারণ এখানে আলোর টিআইআর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়ে করানো হয়েছে। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে আমাদের যে গ্লাইডিং যেটা সেটা অ্যাবজর্ব করে না বলেই চলে, সিগন্যালটা মানে কোরের মধ্যে যায় সেটা অ্যাবজর্ব করে না বলে চলে। তাতে কি হবে না, সিগন্যালটা সহজে নষ্ট হবে না। অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবিলে ইনপুটে যে সিগন্যাল দেবো আউটপুটে প্রায় সেম সিগন্যাল পৌঁছে যায়, কিন্তু কপার ওয়্যারের মধ্যে এই সিগন্যালে অনেক পরিমাণ কি হয়, লস করতে পারে। তারপর দেখ 6 নম্বর, লো ট্রান্সমিশন লস। তো এবার আমাদের 6 নম্বর যে পয়েন্ট লেখা আছে এখানে শক্তির অপচয়টা খুব কম হবে। আমি তো বললাম যেহেতু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে শক্তির অপচয় কম হবে, কিন্তু কপার তারের মধ্যে শক্তির অপচয় অনেক বেশি হবে, কারণ রেজিস্ট্যান্স আছে বেশি। তো ওই জন্য কি হবে, শক্তির অপচয় যদি বেশি হয়ে যায় তাহলে আমি লং ডিস্টেন্স আমি পাঠাতে পারবো না। তাই লং ডিস্টেন্স পাঠাতে গেলে কি লাগবে, অপটিক্যাল ফাইবার লাগবে, কারণ এখানে এনার্জি লস কম। ওই জন্য লং ডিউরেশনের জন্য আমরা কি ব্যবহার করব, অপটিক্যাল ফাইবার ব্যবহার করবো, কপার ওয়্যার ব্যবহার করবো না। এবং 2 নম্বর হচ্ছে আমাদের এনার্জি লসটা দেখো এর ক্ষেত্রে অনেক কম, মানে প্রায় জিরোর কাছাকাছি। তাহলে এটা ব্যবহার করা হচ্ছে ভালো। তাহলে আমি যা ইন্টেন্সিটি আমি এনার্জি দেবো ইনপুটে, আউটপুটে সেম ইন্টেন্সিটি হবে, কিন্তু কপার ওয়্যারের ক্ষেত্রে কিন্তু সেটা আমি পাবো না। তারপরে দেখ ওয়েট লো। হ্যাঁ, একটা দেখ 1 ফুটের একটা যদি আমি একটা কপার ওয়্যার নিই আর 1 ফুটের যদি আমি একটা অপটিক্যাল ফাইবার নিই, অপটিক্যাল ফাইবার অত্যন্ত হালকা, তাহলে ব্যবহার করাটা অনেকটা সুবিধে। তাহলে ব্যবহার করাটা কি অত্যন্ত সুবিধা, কিন্তু কপার ওয়্যারকে ব্যবহার করা খুব টাফ। যেটা হচ্ছে একটা যদি মনে কর এরও 10 ফুট নেই ওরও 10 ফুট নেই, কিন্তু ওর 10 ফুট যদি নিবি তার ওয়েটটা অনেক বেশি হবে কপার ওয়্যারের, মানে কপার ওয়্যারের ওয়েটটা অনেক বেশি হবে। কার ওয়েট কম হবে, আমাদের অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে অপটিক্যাল ফাইবার কেবলকে ব্যবহার করা আমাদের পক্ষে অনেক সুবিধে, যেহেতু ওয়েটটা খুব লো। দেখ হায়ার এনভায়রনমেন্টাল ইমিউনিটি, এই যে লেখা আছে হায়ার এনভায়রনমেন্টাল ইমিউনিটি, মানে আমরা অপটিক্যাল ফাইবার আমাদের এই যে আমরা যে কোনো জিনিস, এই যে কপার তারকে আমরা তৈরি করে রেখে দিচ্ছি, দেখবি কপার তারের উপর থেকে একটা তুই রাবারটাকে খুলে নে, দেখবি কপার তারে কি যেন রাশ ধরে যাবে, একটা ব্লু কালার রাশ ধরে যায়, যা কপার ওয়্যারটাকে নষ্ট করে দিতে পারে। কিন্তু অপটিক্যাল ফাইবার প্লাস্টিক বা গ্লাস দিয়ে তৈরি, এ সহজে নষ্ট হয় না, এবং অনেক হাই টেম্পারেচার পর্যন্ত নিজেকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু কপার ওয়্যারগুলো হাই টেম্পারেচার শর্ট সার্কিট হলে তার পুড়ে যায়। কিন্তু কপার ওয়্যারের চেয়ে এ প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিজেকে প্রোটেক্ট করতে পারবে। তাহলে এর এনভায়রনমেন্টাল ইমিউনিটি কি খুব বেশি, এবং ওয়েদারের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে দেবে সহজে। যদি কপারের মধ্যে রাস্ট ধরে যায়, এও কিন্তু সহজে রাস্ট ধরবে না। তাহলে এইটা একটা বড় অ্যাডভান্টেজ পেলাম। এবার হচ্ছে এর ওই জন্য বলেছি এর লং লাস্টিং, এর কি হচ্ছে এর দীর্ঘজীবী অনেক বেশি। কার, অপটিক্যাল ফাইবার, কোনো সহজে রাশ ধরে না, অনেক হাই টেম্পারেচারে থাকতে পারে। পরের পয়েন্ট 9 নম্বর পয়েন্ট দেখ, এর লং লাস্টিংটা কি বলেছি, অনেকটা বেশি বলেছি। ক্রসটক ইমিউনিটি জিরো, পরের পয়েন্ট বলেছি। ক্রসটক ইমিউনিটি জিনিসটা কি জিনিস না, মনে কর আমরা বাড়িতে টিভি চলছে, তো টিভির কাছে একটা মোবাইল লেগে, যখন কোনো মোবাইলে যখন ফোন আসবে দেখবি টিভির পিকচারটা ডিস্টার্ব করতে শুরু করে দেবে, টিভি পিকচারটা কাঁপতে শুরু করে দেবে। এটাকে বলা হয় একজনের আরেকজনের এফেক্ট, সেটাকে বলা হয় ক্রসটক ইমিউনিটি। কিন্তু অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনো সিগন্যাল গেলে তার পাশাপাশি যে অন্য কোনো তার থাকে, সে কপার তার থাকুক অন্য কোনো অপটিক্যাল ফাইবার থাকুক, ওই সিগন্যালটা আমার মেন সিগন্যালকে কিছু ডিস্টার্ব হবে না। মানে আমি যদি একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে আমি সিগন্যাল পাঠাচ্ছি, তার চারপাশে আরো অনেক কটা তার আছে, অপটিক্যাল ফাইবার আছে, কপার আছে, কিন্তু কোনো কপারের সিগন্যাল অপটিক্যাল ফাইবারের সিগন্যাল কেউ কাউকে এফেক্ট করবে না। কিন্তু কপারের মধ্যে সিগন্যাল এফেক্ট হয়ে যাবে, কিন্তু
কপারের সিগন্যালটা অপটিক্যাল ফাইবারকে এফেক্ট করবে না। মানে আমি এটা বলতে চাইছি, মনে কর এই একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে আমি সিগন্যাল পাঠাচ্ছি, আর আমি কপার ওয়্যারের মধ্যে সিগন্যাল পাঠাচ্ছি, বা আরো অপটিক্যাল ফাইবার আছে, এই কপারের সিগন্যালটা আমার অপটিক্যাল ফাইবারের সিগন্যালকে ডিস্টার্ব করবে না, আবার এই অপটিক্যাল ফাইবারের সিগন্যাল একে ডিস্টার্ব করবে না। কিন্তু কপার ওয়্যারের মধ্যে কোনো সিগন্যাল গেলে অন্য কোনো যে কপার ওয়্যার থাকে বা কোনো অপটিক্যাল ফাইবার থাকে, ওই সিগন্যালটাকে ডিস্টার্ব করে দিতে পারে। এটাকে বলা হয় যে ক্রসটক ইমিউনিটি জিরো, মানে অন্য কোনো ওই সিগন্যালটা যাবে অক্ষত অবস্থায় ইনপুটে যা পাঠাবো আউটপুটে পাবো, যাওয়ার সময় কোনো কারণে একজন আরেকজনের উপর ওভারল্যাপ করবে না। অনেক সময় বললাম না, টিভি চলছে, মোবাইল চালিয়ে দিচ্ছি, দেখবি মোবাইল যখনই মোবাইলে ফোন আসতে শুরু করে টিভি পিকচার কাঁপতে শুরু করে, মানে সাউন্ড হতে শুরু করে দেয়, মানে ওই টিভির যে সিগন্যাল আর মোবাইলের সিগন্যাল ওভারল্যাপ করে, তাকে বলা হয় ইন্টারফারেন্স। এটা কিন্তু প্রেজেন্ট থাকবে কপার ওয়্যারের মধ্যে, কিন্তু অপটিক্যাল ফাইবারে এই ধরনের কোনো কিছু আমি পাবো না। ওই জন্য ওকে আমি বলে দিয়েছি, দেখ তুই দেখিয়েছি, ওটাকে আমরা কি বলছি, ইন্টারফারেন্স বলছি। তাই এই যে ইন্টারফারেন্স কথা ব্যবহার করেছি। তারপর তো বলেছি রেজিস্ট্যান্স ভেরি লো, এই যে রেজিস্ট্যান্স খুব জিরো, মানে নেই বললেই চলে। তারপর ট্যাপিং ইজ ডিফিকাল্ট, মানে ব্যাপারটা কিরকম, ট্যাপিং ডিফিকাল্ট কেমন? তো এখন কথা হচ্ছে, আমরা যেরকম লাইনের রাস্তায় যেরকম হুক করে নেই, ধরো মেন লাইন গেছে, ওখান থেকে কারেন্টে হুক করে নিচ্ছে, এটা আমাদের ইন্ডিয়াতে খুব বড় সমস্যা, ওয়েস্ট বেঙ্গলে আরো বড় সমস্যা, যে আমরা কারেন্ট পাঠাচ্ছি হুক করে নিচ্ছে। যা বড় ফ্ল্যাটে হয় দেখবি, ফ্ল্যাটে ধরো আমার মিটার লাগানো আছে একতলায়, আমি থাকি চারতলায়, একতলা থেকে চারতলায় আসার আগে কেউ মাঝখান থেকে, কেউ যদি খুব বুদ্ধিমান লোক হয়, সে মাঝখান থেকে কিন্তু লাইন ট্যাপ করে নিতে পারে, তো লাইনটা ট্যাপ করে নিতে পারে, মানে তোর বিল উঠবে কিন্তু ও কিন্তু সুবিধা লাভ করবে। কিন্তু অপটিক্যাল ফাইবারকে তুই ট্যাপিং সহজে করতে পারবি না, মানে ওই জোড়া লাগানো ও তোর ক্ষমতার বাইরে, তার জন্য আলাদা ইঞ্জিনিয়ার লাগবে, এক্সপার্ট লোক লাগবে, ওরা ছাড়া করতে পারবি না। এবং ওই কাজটা যদি করে তুই দেখতেও পেয়ে যাবি। কিন্তু কপার ওয়্যারকে ট্যাপিং করা খুব ইজি, ওই জন্য বলেছি ট্যাপিং ইজ ডিফিকাল্ট। এবার ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে দেখ, ডিসঅ্যাডভান্টেজ আমি লিখেছি, হায়ার ইনিশিয়াল কস্ট ইন ইনস্টলেশন, মানে অপটিক্যাল ফাইবার দিয়ে কাজ করতে গেলে যে ফার্স্ট যে আমি তারটা লাগাবো এর খরচটা অনেক বেশি, সবার পক্ষে এটা ব্যবহার করা সম্ভব নয়, অর্থাৎ প্রথমে কিন্তু ভালো কিছু পেতে গেলে পয়সা তো দিতেই হবে, ও কিছু করার নেই। তো সেটাই বলছি যে লেখা আছে হায়ার ইনিশিয়াল কস্ট ইন ইনস্টলেশন, তাহলে অর্থাৎ ফার্স্ট আমরা যখন ব্যবহার করব এর কিন্তু কষ্ট অনেক বেশি হবে। এবার বলছে ডিফিকাল্ট টু রিপেয়ার ইন ব্রেক, মানে ধরো মনে করো অপটিক্যাল ফাইবার দিয়ে আমি কমিউনিকেট করছি, কোথাও তারটা কেটে গেল, আমি নিজে করতে পারবো না, অর্থাৎ তার জন্য আলাদা ইঞ্জিনিয়ার আসবে, তারা এসে করবে, এবং সেই কাজটাও অত সোজা নয়, সেটা ডিফিকাল্ট। সেটা কপার ওয়্যারে এরকম কোনো প্রবলেম নেই, তাই না? তাহলে ওখানে হচ্ছে কপার ওয়্যারে কি 1 নম্বর পয়েন্ট রেসপেক্টে কি বলবো, কপার ওয়্যার অনেকটা হচ্ছে কম দাম, আর 2 নম্বর পয়েন্ট রেসপেক্টে কি বলবো, ওটাকে কিন্তু রিপেয়ার করা খুব ইজি, আমরা নিজেরাই করতে পারবো, কিন্তু একে রিপেয়ার কিন্তু আমরা করতে পারবো না। 3 নম্বর দেখ, কানেক্টর ইজ ভেরি ডিফিকাল্ট। মানে তো মনে কর আমি একটা অপটিক্যাল ফাইবারে একটা তার, পরে একটা অপটিক্যাল ফাইবারে তারের সঙ্গে কানেক্ট করবো, তার মাঝখানে কি লাগে, কানেক্টর। এই যে আমাদের বাড়িতে কপার তারের সঙ্গে একটা তারের সঙ্গে আরেকটা তার কানেক্ট করি, তার মাঝখানে কানেক্টর দিতে হয়, কানেক্টর ব্যবহার করতে হয় আমাকে। সেই যে কানেক্টরটা অতটা ইজি, কিন্তু অপটিক্যাল ফাইবারে এইভাবে কানেক্ট করা অতটা ইজি নয়, অনেকটাই হচ্ছে ব্যয় সাপেক্ষ, এবং করাটাও কি নির্দিষ্ট টেকনোলজি জানা দরকার, নাহলে কিন্তু এটা আমরা করতে পারবো না। তারপর দেখ 4 নম্বর পয়েন্ট, লোয়ার টেনসাইল স্ট্রেংথ, মানে যখন কপার তারকে 4 নম্বর পয়েন্টে লিখেছি, কপার তারকে কিন্তু একটু টানাটানি কর, হ্যাঁ আরামসে কিন্তু থাকতে পারে, ছিঁড়ে যায় না, কিন্তু অপটিক্যাল ফাইবারে একটু টানাটানি করা যাবে না। তুমি টাইলে জোর করে টেনে বেঁধে দিলে, ওখানে টাইলে জোর ওরকম করা যাবে না, ওটা কিন্তু করা যাবে না। এটা করলে কিন্তু সহজে ওই তারটা যে ব্যবহার করা হয়েছে, সেই তারটা কিন্তু অল্প কিছু কোথাও হ্যামারেজ হয়ে গেল, ইভেন করে দেখবি হয়তো পরে যখন উঁচু ক্লাসে পড়বি, যখন অপটিক্যাল ফাইবার একটার সঙ্গে আরেকটা কানেক্ট করা হয়, আমরা চোখেও দেখতে পাই না, সেটা হচ্ছে যন্ত্র লাগিয়ে করা হয়, এর মাঝখানে কানেক্টর সাথে বাবেল ঢুকে যেতে পারে, বাবেল ঢুকে গেলে সিগন্যাল যাবে না, তার জন্য কেটে আবার কানেক্ট করতে হবে, নর্মাল আমরা পারবো না, ওটা যন্ত্রই করতে পারে, আমাদের পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ অপটিক্যাল ফাইবারে তারকে বেশি টানাটানি করা যাবে, টেনসাইল স্ট্রেংথটা খুব লো, কিন্তু কপার তারের ক্ষেত্রে এটা খুব বেশি।